কি বহু বার্তায় বিশ্বাস করেন না? একটা ঘটনা তখনই সত্যি হয় যখন তা নিজের সাথে ঘটে, যখন ভূত আসে। আপনি মনে করছেন পৃথিবীতে ভূত বলতে কিছু নেই? আছে, সব আছে। আর আছে বলেই মানুষ এত ভয় পায়। মানুষের লাল রক্ত এদের অনেক প্রিয়, অনেক মজা। কে ওখানে? কে কে ওখানে? ওয়েলকাম ব্যাক আরো একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ঢাকা শহরের হাজারো শব্দ, ব্যস্ততা আর আলোর ভিড়ের মাঝেও এমন কিছু জায়গা আছে যেখানে নীরবতা শুধু নীরবতা না, ওটা লুকিয়ে রাখে অজানা ভয় ও অদেখা উপস্থিতি। আজকের ঘটনাটা তেমনই এক জায়গা থেকে, একটা কবর যেটা কখনো কাউকে নিজের পাশে থাকতে দেয় না। লোকমুখে শোনা যায় ওই মাটির নিচে কেউ এখনো জেগে আছে, যার কোনো নাম নেই, কোনো পরিচয় নেই, কিন্তু নিজের জায়গার উপর তার দাবি এখনো অটুট। আর যদি ভুল করে কেউ সেই জায়গায় দাফন হয়, তাহলে শুরু হয় এমন কিছু যা ব্যাখ্যা করার মতো ভাষা কারো কাছে নেই। তোমরা শুনছো ভয়েস অফ আকাশ। চলো শুরু করা যাক আজকের সেই ভয়ঙ্কর ঘটনা। ঢাকা শহরের যান্ত্রিক কোলাহলের ঠিক মাঝখানে বনানী কবরস্থান। এই যেন এক নীরব দ্বীপ। বনানী কবরস্থানের ভেতরে এমন কিছু জায়গা আছে যেগুলোর কথা প্রকাশ্যে কোনো কর্তৃপক্ষ স্বীকার করে না, কিন্তু যারা ওখানে কাজ করে, যারা রাত জাগে, তারা জানে ওখানে কি ঘটে। ঘটনাটা শুরু হয় 2011 সালের ডিসেম্বর মাসে। বনানী কবরস্থানের পুরনো 9 নম্বর ব্লক, যেটাকে ভেতরের লোকজন ফিস ফিস করে বলে নড়াচড়ার এলাকা। ওখানে একটা নির্দিষ্ট কবর আছে যেটার ওপর কোনো স্থায়ী নাম ফলক নেই। দেখতে আর 10টা কবরের মতোই সাধারণ, কিন্তু এর ইতিহাস মোটেও সাধারণ নয়। শুরুটা হয়েছিল একজন বৃদ্ধাকে দাফন করার মাধ্যমে। ভদ্রমহিলা ছিলেন ধনাঢ্য পরিবারের। সব নিয়ম মেনেই পরিবারের উপস্থিতিতে তাকে ওই কবরে দাফন করা হয়। দাফনের দিন সব ঠিকঠাক ছিল, কিন্তু ঠিক 7 দিনের মাথায় ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। পাশের কবরের এক আত্মীয়ের দাফনের জন্য যখন মাটি খোঁড়া শুরু হয়, তখন গোরখোদকরা আতঙ্কে চিৎকার দিয়ে ওঠে। মাটি খুঁড়তে গিয়ে দেখা যায় ওই বৃদ্ধার লাশটা নিজের নির্দিষ্ট কবর ছেড়ে 2 হাত দূরের অন্য একটি কবরের ভেতর ঢুকে পড়েছে। গোরখোদকরা প্রথমে ভেবেছিল তারা হয়তো ভুল জায়গায় মাটি খুঁড়ছে, কিন্তু কবরের অবস্থান আর গভীরতা মাপার পর দেখা গেল না, বৃদ্ধার লাশটি রহস্যজনকভাবে মাটির নিচ দিয়েই স্থান পরিবর্তন করেছে। কাফনের কাপড়ে কোনো মাটির দাগ নেই, কিন্তু লাশটি সরে গেছে। কবরস্থান কর্তৃপক্ষ ঘটনাটা চেপে যায়, কারণ বনানী কবরস্থান মানে শুধু কবর নয়, এটা মান সম্মান আর অভিজাত্যের জায়গা। এখানে ভূতরে কিছু জানাজানি হওয়া মানে বিশৃঙ্খলা। কর্তৃপক্ষ বিষয়টি মাটির ধস বলেই চালিয়ে দিলেও স্থানীয় মালিদের মনে খটকা লেগেছিল। 3 মাস পর সেই একই কবরে দাফন করা হয় একজন তরুণকে, যে কিনা এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল। তরুণটির পরিবার একটু সচেতন ছিল, তারা দাফনের পর থেকেই কবরের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল।
তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় যে প্রথম কয়েক রাত কবরের আশেপাশে পাহারা দেবে। প্রথম 3 রাত নির্বিঘ্নেই কাটল। কুয়াশাচ্ছন্ন শীতের রাত, চারদিকে কবরের নিস্তব্ধতা। কিন্তু চতুর্থ রাতে ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা। রাত যখন আনুমানিক 2:40, পাহারায় থাকা লোকগুলোর মধ্যে একজন ছিল হাশেম আলী। হাশেম পরে আমাকে বলেছিল, ভাই, ওই রাতে বাতাস ছিল না, কিন্তু হাড় কাঁপানো শীত লাগছিল। হঠাৎ আমি স্পষ্ট শুনলাম, ঠিক পায়ের নিচের মাটির গভীর থেকে কেউ যেন খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, হাঁপানি রোগের মতো সেই নিঃশ্বাস। শুরুতে ভেবেছিলাম মনের ভুল, কিন্তু কয়েক মিনিট পর টর্চে আলোয় যা দেখতে পেলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। কবরের ওপরের সমান মাটি ধীরে ধীরে ফাটতে শুরু করেছে, যেন নিচ থেকে কেউ মাটি ঠেলে ওপরে আসার চেষ্টা করছে। ভয়ে কেউ কাছে ঘেঁষার সাহস পায়নি। পরদিন সকালে প্রশাসনের উপস্থিতিতে কবরটি খোঁড়া হয়, কিন্তু কবরের ভেতর তরুণটির কোনো অস্তিত্ব পাওয়া গেল না। পুরো কবরটা একদম ফাঁকা। আধা ঘন্টা খোঁজাখুঁজির পর দেখা গেল লাশটা 3 নম্বর কবর দূরে একটি ভাঙা কবরের ভেতর মুখ থুবড়ে পড়ে আছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, লাশের হাতের নখগুলো ভাঙা এবং কাফনের কাপড় ছিঁড়ে ফালি ফালি হয়ে গেছে, যেন সবাই মাটির নিচ দিয়েই লড়াই করে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করছিল। আমি তখন একটি অনলাইন নিউজ পোর্টালে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতাম। এই ইউরো খবরটা আমার কানে আসতেই আমি বনানী কবরস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিই। দিনের বেলা গিয়ে ওই 9 নম্বর ব্লকটা দেখে বোঝার উপায় নেই যে সেখানে কিছু ঘটে। সবুজ ঘাসে ঢাকা চারপাশ। আমি ওখানে দীর্ঘ 15 বছর ধরে কাজ করা এক মালিককে খুঁজে পাই। নাম মজিদ মিয়া। অনেক জোরাজুরির পর সে আমাকে এক কোণে ডেকে নিয়ে ফিসফিস করে বলল, বাবা, ওই জায়গাটা কারো না, ওটা দখল হয়ে আছে। ওখানে দাফন করলে কেউ শান্তিতে থাকতে পারবে না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন মজিদ চাচা, ওখানে কে আছে? মজিদ মিয়া কবরের দিকে এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, যাকে কখনো কবর দেওয়া হয়নি, কিন্তু যে কখনো চলেও যায়নি। সে তার জায়গায় কাউকে ভাগ বসাতে দেয় না। মজিদ মিয়ার কথাগুলো মাথায় ঘুরপাক খেতে লাগলো আমার। আমি ঠিক করলাম আমাকে ওই রাতের দৃশ্য দেখতে হবে। অনেক কষ্টে এবং কিছু টাকার বিনিময়ে আমি এক পাহারাদারের সাথে এক রাত ওই ব্লকে থাকার অনুমতি পেলাম। রাত বাড়ছে, কুয়াশার চাদরে ঢাকা বনানী কবরস্থান যেন এক অন্য জগৎ। রাত 2টার পর থেকে চারপাশটা এত বেশি নিস্তব্ধ হয়ে গেল যে নিজের স্পন্দন নিজের কানেই বাজছিল। পাহারাদার লোকটা বিড়ি টানছে আর অস্থির হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। রাত যখন ঠিক 3:11, তখন বাতাসের গতি পাল্টে গেল। হঠাৎ একটা শব্দ কানে এলো, একটা অদ্ভুত আঁচড়ানো শব্দ। মনে হচ্ছিল মাটির অনেক নিচে কেউ শক্ত কাঠের ওপর নখ দিয়ে আঁচড়াচ্ছে। আমি আমার নাইট ভিশন ক্যামেরাটা অন করলাম। হঠাৎ দেখলাম ওই ফাঁকা কবরটার ওপরে ঘাসগুলো নড়ছে। কোনো বাতাস নেই, কিন্তু ঘাসগুলো যেন কোনো এক অদেখা টানে কাঁপছে। মাটির ঠিক মাঝখানটা ধীরে ধীরে ফুলে উঠছে। আমি ক্যামেরাটা জুম করলাম। আমার হাত কাঁপছিল। তারপর যা দেখলাম তা বর্ণনা করার মতো ভাষা নেই। মাটির ভেতর থেকে একটা মানুষের হাত বের হয়ে এলো। না,
ওটা মানুষের হাতের মতো দেখতে হলেও নখগুলো ছিল অস্বাভাবিক লম্বা আর কালো। হাতটা বের হয়ে চারপাশের মাটি খুব শক্ত করে আঁকড়ে ধরল, ঠিক যেন কেউ নিচ থেকে টেনে উপরে ওঠার চেষ্টা করছে। একই সাথে একটা চাপা গঙ্গানির শব্দ শুনতে পেলাম, একদম পাশ থেকে নয়, মনে হচ্ছিল শব্দটা সরাসরি আমার মাথার ভেতর থেকে আসছে। সেই চাপা কণ্ঠস্বর পরিষ্কার বাংলায় বলল, এই জায়গাটা আমার, এখানে আর কেউ আসবে না। পেছন ফিরে তাকাতে দেখলাম পাহারাদার লোকটা নেই। সে আমাকে একা ফেলে অনেক আগেই দৌড়ে পালিয়েছে। আমার শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। আমি আর এক মুহূর্ত ওখানে থাকিনি। ক্যামেরা ফেলে কোনো মতো গেটের দিকে দৌড়ে দিলাম। পরদিন সকালে আমি যখন একটু ধাতস্থ হলাম, তখন ক্যামেরাটার কথা মনে পড়ল। একজন পরিচিত মালিককে দিয়ে ক্যামেরাটা উদ্ধার করলাম, কিন্তু ফুটেজ চেক করতে গিয়ে আমার মাথা ঘুরে গেল। রাত 3:11 থেকে 3:15 পর্যন্ত ভিডিওর অংশটা একদম মিশমিশে কালো। কোনো অডিও নেই, কোনো ছবি নেই, অথচ আমি জানি আমি ভিডিও অন করেছিলাম। কৌতূহল দমাতে না পেরে আমি বনানী কবরস্থানের সেই পুরনো নথিপত্র এবং রেকর্ড খোঁজা শুরু করি। অনেক ঘাটাঘাটির পর 1971 সালের পর একটি জীর্ণ নথিতে যা পেলাম তা জানলে যে কোনো মানুষের আত্মা কেঁপে উঠবে। 1971 সালের যুদ্ধের ঠিক পরে ওই নির্দিষ্ট জায়গাটিতে একটি অজ্ঞাত লাশ পাওয়া গিয়েছিল। লোকটির পরিচয় ছিল না, পরনে ছিল ছেঁড়া কাপড়। সম্ভবত তাকে কোনো এক ঘাতক দল মেরে ওখানে ফেলে গিয়েছিল। তাকে কোনো ধর্মীয় মর্যাদা বা দাফন না দিয়েই শুধু মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল। তার কোনো নাম ফলক ছিল না, তার ওপর কোনো দোয়াও পড়া হয়নি। স্রেফ একটা গর্তে তাকে ফেলে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। পরে যখন বনানী কবরস্থানের আধুনিকায়ন হয়, তখন সেই অজানা লাশের ওপর দিয়েই নকশা করে নতুন কবর বানানো হয়। কিন্তু সেই অজ্ঞাত সত্তা তার জায়গা ছাড়েনি। সে আজ 50 বছর ধরেই ওই 4 ফুট বাই 7 ফুট মাটির রাজ্য পাহারা দিচ্ছে। সে চায় না তার ওপর কোনো নামওয়ালা দামি লাশের দাফন হোক। আমি সেই ঘটনার পর থেকে আর কখনো বনানী কবরস্থানের ওইদিকে যাইনি। কিন্তু মাঝরাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, আমার মনে হয় আমি সেই মাটির নিচের নিঃশ্বাসটা শুনতে পাচ্ছি। ওই মানুষটা যার কোনো নাম নেই, কোনো স্বজন নেই, সে আজও মাটির নিচে জেগে আছে। সে কাউকে তার পাশে থাকতে দেয় না, কারণ যে পৃথিবীতে তার কোনো পরিচয় ছিল না, সে চায় অন্তত তার মাটির নিচে যেন কেউ তাকে বিরক্ত না করে। বনানীর সেই জাঁকজমকপূর্ণ কবরের ভিড়ে ওই একটা ছোট্ট অংশ আজও ভয়াবহ রকমের একা এবং শান্ত। আর সেই একাকিত্বই যেন সবচেয়ে ভয়ঙ্কর। আজকের এই ঘটনাটা কেমন লাগলো তোমাদের, তোমরা কমেন্ট করে জানিও। আরো ভয়ানক ঘটনা শুনতে ভয়েস অফ আকাশের সাথেই থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ঘটনা নিয়ে তোমাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।